18 কোটি মানুষের শেষ ভরসা সুপ্রিম কোর্ট। কিন্তু বিচারপতিদের অদক্ষতা এবং দুর্নীতির কারণে বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ছিল বিচার প্রার্থীদের। এমন বাস্তবতায় বিচার বিভাগ সংস্কারের ধারাবাহিকতায় জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের সিদ্ধান্ত জানান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এরই অংশ হিসেবে 6 সদস্য বিশিষ্ট জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করে অন্তর্বর্তী সরকার। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 আজকে গেজেট নোটিফিকেশন হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান আইনজীবীরা, জানান প্রতিক্রিয়াও। যারা সত্যিকারের প্র্যাকটিস করতে করতে একটা অভিজ্ঞতা অর্জন করেছে সেই ধরনের লোক আসবে। অনেক সময় তো শোনা যায় যে একদিনও মামলা মুভ করেনি, এরকম লোকজনও রিকমেন্ডেড হয়েছে, ওখানে বসেছে, এরকম যাতে আর এই বদনামগুলো যাতে আর না আসে, সামনে না আসে, সেটি আমার প্রত্যাশা। এবং আমি অভিনন্দন জানাই যারা এটির শুভ সূচনা করেছেন। আমি যেটা বলবো, আমার যে প্র্যাকটিসের অভিজ্ঞতা এখানে বিচারক নিয়োগের ক্ষেত্রে যে নীতিমালাটা করা দরকার সেখানে হলো প্রথমত হলো বিচারক নিয়োগ হবে সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। কারণ সরকারের কর্তৃত্ব থাকলেই পরে সেখানেই পরে বিচার বিভাগের উপরে সরকারের খড়গ বা যে কোনোভাবে হোক মেকানিজম তৈরি করে বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করা, এই বিষয়গুলো সবসময় প্রচেষ্টা থাকে। নবগঠিত কমিটির কাছে নিজেদের প্রত্যাশার কথাও জানান তারা। বিচারক হতে হলে কিন্তু আপনাকে জ্ঞান, সাহস, সততা, তিনটা জিনিসই লাগবে। এই তিনটার সমন্বয় যদি করে আপনি বিচারক নিয়োগ করতে পারেন তাহলে বিচার বিভাগের উপরে সরকারের যতই খড়গ থাকুক সেক্ষেত্রে কোনোভাবেই তাকে দমায়ে রাখা যাবে না। হাইকোর্টটা মেধাভিত্তিক হবে, সৎ হবে, সাহসী লোকের এখানে পদায়ন হবে, যারা আদেশ দিয়েই ক্ষান্ত হবেন না, এই আদেশ কমপ্লাই হয়েছে কিনা সে যত বড়ই হোক তাকে এইটার ভিতরে আনতে পারবেন। ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের এই উদ্যোগ দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতির অপবাদ ঘুচাবে বলেও মনে করেন আইনজীবীরা। দলীয় প্রেসার, গোষ্ঠীগত প্রেসার বা অন্য কোনো প্রেসারে তারা কাবু হবেন না, সেটির থেকে উত্তরণ ঘটবে। মিজান আহমেদ, টিভিসি নিউজ, ঢাকা। বিতর্কিত ব্যবসায়ী এস আলম, নজরুল ইসলাম মজুমদার, চৌধুরী নাফিজ শরাফত সহ গেল সরকারের ব্যাংক লুটেরাদের আবারও সোচ্চার হওয়ার অভিযোগ উঠেছে। পরিচয় প্রকাশ না করার শর্তে ব্যাংক সংস্কারে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বশীল একাধিক ব্যক্তি নিশ্চিত করেছেন এমন তথ্য। তাদের বিরুদ্ধে অভিযোগ, বিদেশে বা জেলে বসে আবারও ব্যাংক খাত নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তারা। এতে সহযোগিতা করছেন একসময় তাদেরই নিয়োগ দেয়া ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। অভিযোগ আছে কেন্দ্রীয় ব্যাংকের কিছু কর্মকর্তার বিরুদ্ধেও। চেষ্টা তো তারা চালাবে, বিরতিহীনভাবে চেষ্টা চালাবে, কিন্তু দোজ হু আর ইন দি কন্ট্রোল অফ দি হোল থিং, তারা যদি শক্ত না থাকে তাহলে এটা হইতে পারে। তাদেরকে নজরদারিতে রাখা উচিত অবশ্যই দেশের সাথে। এর আগে এস আলম সিন্ডিকেটে দেউলিয়া হতে বসে পদ্মা, ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ও কমার্স ব্যাংক সহ ডজন খানেক ব্যাংক। ব্যাংকাররা বলছেন এখন পরিস্থিতি বদলেছে। এরই মধ্যে 6টি ব্যাংকে শুরু হয়েছে আন্তর্জাতিক মানের নিরীক্ষাও। তাদের দাবি, রাতারাতি দেশের কোনো ব্যাংক বন্ধ হওয়ার ঝুঁকিতে নেই। আমরা প্রত্যেক ম্যানেজারকে যে টার্গেট দিয়েছি সেটা হচ্ছে মার্চের মধ্যেই প্রত্যেকটি ব্রাঞ্চ, প্রত্যেকটি সাব ব্রাঞ্চ মান্থ ওয়াইজ তাদেরকে প্রফিটে আসতে হবে। এবং জুনের ফিগার আমরা দেখতে চাই ইট ইজ নো মোর ইন লস, ইট ইজ ইন প্রফিট। যেখানে বাংলাদেশ ব্যাংক অলরেডি বিদেশি পরামর্শক দ্বারা অ্যাসেট কোয়ালিটি রিভিউ করছে, ওগুলো কিন্তু কম্পারেটিভলি সেইভার। কেন সেইভার বলছি? কারণ এসব জায়গায় লুটপাট কিন্তু অনেকটা বন্ধ হয়ে গেছে। এমন মতের সঙ্গে একমত বিশ্লেষকরাও। এই ধরনের পরিস্থিতি এখন নাই, আউটসাইড থেকে এমন কোনো সিমটম নাই যে এটা বন্ধ হবে। পালিয়ে যাওয়া ক্ষমতাধরদের অপকর্ম আড়াল করতে কোনো প্রলোভন বা প্ররোচনায় ব্যাংক সংস্কার কাজ বাধাগ্রস্ত করা যাবে না বলেও জানান পর্ষদ সদস্যরা। কেউ আপনার কম্প্রোমাইজ করে এখানে থাকবে এমনটা কাউকে দেখে আমার একদম মনে হয়নি। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ভোলা 4 আসনের 4 বারের এমপি। অভিযোগ আছে জনপ্রতিনিধির আড়ালে তিনি ছিলেন চরজেলাটির দুর্নীতির গডফাদার। আওয়ামী লীগের মনোনয়নে প্রথম এমপি নির্বাচিত হন 2008 সালে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। 2014তে দায়িত্ব পেয়ে যান বন ও পরিবেশ মন্ত্রণালয়ের। সীমিত পৈতৃক সম্পত্তি থাকলেও 15.5 বছরে দুর্নীতি, দখল, অর্থলোপাট, মধুমতি ব্যাংক কেলেঙ্কারি সহ ক্ষমতার প্রভাব খাটিয়ে হয়েছেন আঙুল ফুলে কলা গাছ।
রাজকীয় বাড়ি, গাড়ি থেকে শুরু করে কোনো কিছুরই অভাব ছিল না তার। চরফ্যাশনে অবকাশ যাপনের জন্য বানান খামার বাড়ি। অভিযোগ আছে সাধারণ মানুষকে ফসলি জমি ও ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে বানান খামার বাড়িটি। জ্যাকব সাহেবের এই খামারের ভিতরে আমার 8% জমিন ছিল, কিন্তু আমি আজ পর্যন্ত আমার জমিনটাও পাইনি এবং জমিনের যে মূল্যটা, এই মূল্যটা আমি আজ পর্যন্ত পাইনি। এই জমিটা তারা ওয়াল টেনে নিয়ে গেছে, তার বিনিময়ে তারা আমাদের কোনো ক্ষতিপূরণ দেয়নি। চরফ্যাশনের নিজের নামে করেছেন 18 তলা সমান জ্যাকব টাওয়ার। এছাড়া রাষ্ট্রের টাকায় নির্মিত 1 ডজনেরও বেশি প্রতিষ্ঠানে জুড়ে দিয়েছেন বাবা, মা, স্ত্রী ও নিজের নাম। জলবায়ু তহবিলে বরাদ্দ অর্থ ক্ষতিগ্রস্তদের জীবনমান উন্নয়নে কাজে না লাগিয়ে ব্যয় করেছেন অন্য খাতে। সেই টাকায় শহরের প্রাণকেন্দ্রে তৈরি করেছেন ডাকবাংলো, বাস টার্মিনাল, পার্ক, ব্রিজ, কালভার্ট সহ নানা স্থাপনা। এছাড়া চরফ্যাশন ও মনপুরায় অনেক ইটভাটার অংশীদার তিনি। এসব ভাটায় ঢালচর সহ উপকূলের কয়েকশো একর সরকারি বনের গাছ পোড়ানোর অভিযোগও তার বিরুদ্ধে। বনাঞ্চলের উজারের নেতৃত্ব দিছে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। বাংলাদেশের ভিতরে যদি সবচাইতে দুর্নীতির আখড়াখানা থাকে সেটাও আছে ভোলা জেলা চরফ্যাশন মনপুরাকে নিয়ে। একসময় মাত্র কয়েক লাখ টাকার ঋণের জন্য ঘুরে বেড়ানো জ্যাকব নিজে এখন মধুমতি ব্যাংকের মালিক। তবে কেবল মালিকই হননি, তসরুফ করেছেন কোটি কোটি টাকা। চরফ্যাশন ও মনপুরা উপজেলার উন্নয়ন প্রকল্পের সব কাজ হতো তার ইশারায়। জ্যাকব ও তার লোকজনকে 20% কমিশন না দেওয়া পর্যন্ত মিলত না সবুজ সংকেত। বলা প্রতিটা ঠিকাদারের কাছ থেকে উনি মোটা অঙ্কের টাকা নিত। যারা টাকা দিতে অস্বীকার করত তাদেরকে তার গুন্ডা বাহিনী দিয়ে হয়রানি করত, কাজ করতে দেওয়া থেকে বিরত রাখত। রাজধানীর মিরপুরে জ্যাকবের রয়েছে 12 তলা বাড়ি। ধানমন্ডিতেও ফ্ল্যাট আছে সাবেক এমপির। এছাড়া স্ত্রী ও নিজের নামে করেছেন ব্যবসা প্রতিষ্ঠান, চা বাগান, রাবার বাগান, মৎস্য খামার ও জমি। হলফনামায় 2008 সালে জ্যাকবের বার্ষিক আয় ছিল মাত্র 1,85,000 টাকা। 2024-এ এসে তা বেড়ে হয় 170 গুণ। এমপি হওয়ার আগে 21 লাখ টাকার অস্থাবর সম্পদের মালিক ছিলেন জ্যাকব। 15 বছরে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 16.5 কোটিতে। এছাড়া গাণিতিক হারে বেড়েছে স্থাবর সম্পদও। শুধু বাড়ি ঘর ছাড়া কিছু ছিল না, এখন সে হাজার হাজার কোটি টাকার মালিক। উন্নয়নের নামে যে কাজগুলি হয়েছে এগুলি সঠিক তদন্ত হোক। অঢেল সম্পদ গড়লেও হলফনামায় দেখিয়েছেন কাটছাট করে। মধুমতি ব্যাংকে 4,000 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগ শাসনামলে দুর্নীতির অনুসন্ধান শুরু হলেও ক্লিন সার্টিফিকেট পান তিনি। 5 আগস্টের পর বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ফের অনুসন্ধানে নেমেছে দুদক। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, দেশ ও জনগণের স্বার্থে রাজনীতি হওয়ার কথা থাকলেও তা ব্যবসায় পরিণত হয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের সামনে আমরা দেখেছি রাজনীতি হয়েছে ব্যবসা। যে ক্ষমতায় আসছে সে শত শত কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। সংস্কারগুলি যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় তাহলে আমরা আশা করতে পারি যে আমরা ভবিষ্যতে সুষ্ঠু রাজনীতি পাব। দুদকের আবেদনে স্ত্রী, সন্তান সহ জ্যাকবের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার হয়ে এখন কারাগারে জ্যাকব। অভিযোগের বিষয়ে জানতে তার পরিবারের সদস্যদেরও পাওয়া যায়নি। ডিবিসি নিউজ ডেস্ক। অবৈধ অনুপ্রবেশের দায়ে শরীয়তপুরে পদ্মা সেতু প্রকল্প এলাকায় আটক হন 22 ভারতীয় নাগরিক। এরপর বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত হয়ে জেলা কারাগারে বন্দী তারা। তাদের মধ্যে সত্যেন্দ্র কুমার 2023 সালের 18 জানুয়ারি এবং বাবুল সিং 15 এপ্রিল মারা যান। এরপর থেকেই দুজনের মরদেহ সদর হাসপাতালের হিমাগারে রয়েছে। এই ভারতের লাশের কারণে আমরা দুর্ভোগ পাইতেছি, অথবা ফ্রিজে কোনো চাইলে রাখতে পারি না। বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন থাকবে এই লাশ দুটি যাতে খুব দ্রুত অপসারণের ব্যবস্থা করা হয়। হাসপাতালটির হিমাগারে 4টি মরদেহ রাখার ব্যবস্থা রয়েছে। দীর্ঘ সময় দুটি আটকা থাকায় সুবিধা নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। এই লাশ দুটো থাকার কারণে আমাদের অন্যান্য লাশ অনেক সময় জরুরি আসলে সেই সব লাশ রাখতে আমাদের সমস্যা হয়। যদি দূতাবাসের মাধ্যমে এই লাশগুলোকে আমাদের কোনো যেসব মেডিকেল কলেজ আছে, ঢাকা মেডিকেল হোক বা অন্য কোনো মেডিকেল কলেজে এখান থেকে যদি হস্তান্তর করে তাহলে আমাদের এই জটিলতা দূর হয়। মরদেহ দুটি সংরক্ষণে এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় 24 লাখ টাকা। এছাড়া জনবল সংকট থাকলেও 24 ঘন্টা নিরাপত্তা দিতে রাখতে হচ্ছে 2 জন কারারক্ষী। আমরা এই বিষয়টা নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারাও এটা মন্ত্রণালয় জানিয়েছেন, কিন্তু ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এটার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যতদিন পর্যন্ত এই ব্যবস্থা না নেওয়া হবে ততদিন তো এটার কোনো সুরাহা হচ্ছে না। শরীয়তপুর জেলা কারাগারে এখনও বন্দী 4 নারীসহ 20 জন ভারতীয় নাগরিক। সাজাভোগের মেয়াদ শেষ হলেও ভারতের পক্ষ থেকে সাড়া না পাওয়ায় এখনও মুক্তি পাননি তারা।
ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বোকা রাটনে হাইড্রো আটলান্টিক জাহাজের ধ্বংসাবশেষের ডেক কর্মযজ্ঞ দেখে মনে হবে কোনো সিনেমার শুটিং চলছে। আসলে কানাডার বিখ্যাত মডেল সিয়ারা আন্তস্কি প্রস্তুতি নিচ্ছেন গভীর পানির নিচে ফটোশুটের। সঙ্গী ফটোগ্রাফার স্টিভেন হেইনিং। কাজটা মোটেও সহজ ছিল না তাদের জন্য। দীর্ঘদিন ধরে তারা প্রশিক্ষণ নিয়েছেন এবং সঙ্গে ছিল প্রশিক্ষিত রেস্কিউ দল। এই ছবিগুলোর জন্য সমুদ্রের গভীরে ডাইভ সরঞ্জাম ছাড়াই তীব্র ঠান্ডা সহ্য করতে হয়েছিল। চ্যালেঞ্জে আত্মবিশ্বাসী ছিলাম। আগের দুইবারের রেকর্ড ভেঙেছি আমরা। আমার দল নিরাপদে একে অপরকে এই অনন্য শিল্প তৈরি করতে সহায়তা করেছে। সিয়ারা ও স্টিভেন যে জায়গাটিকে বেছে নিয়েছিলেন সেটি ডিকম্প্রেশন জোন অতিক্রম করেছে। সেখানকার সর্বোচ্চ গভীরতা 130 ফুট। নানা প্রক্রিয়া পেরিয়ে এবার নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙেছেন পানির আরও বেশি গভীরে গিয়ে ফটোশুট করে। শুট করার জন্য যা কিছু করেছেন তার জন্য সিয়ারা সত্যিকার অর্থেই আশ্চর্যজনক। তাকে আমার সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে অনেক কঠিন কাজ করতে হয়েছে। আরেকটি রেকর্ড ভাঙার চেষ্টা করার জন্য উৎসাহিত করার পাশাপাশি প্রযুক্তিগত এবং নান্দনিক হওয়ার জন্য ডাইভ প্রশিক্ষণ দিতে হয়েছে। এর আগেও মডেল সিয়ারা ও ফটোগ্রাফার স্টিভেন 2021 এবং 2023 সালে পানির গভীরে ফটোশুট করে বিশ্ব রেকর্ড করেছিলেন। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।